লেখিকা শাশ্বতী চৌধুরীর ঝিমলি। ঝিমলির মন ভালো নেই, অনেক চেষ্টা করেও বিয়েটা রুখতে পারছে না। মা তো চিরকালের অবুঝ, কিন্তু মামুটাও মায়ের সাথে মিশে মিশে কেমন জঘন্য হয়ে যাচ্ছে। বিশেষ করে যত রিটায়ারমেন্টের সময় এগিয়ে আসছে তত কেমন যেন হয়ে যাচ্ছে মামু। আর মায়ের কথা নতুন করে কী বা বলবে ঝিমলি। মামু বাড়ি ফিরলেই সারাক্ষণ গুজগুজ ফিসফিস করতেই থাকবে। রিসেন্ট টপিক ঝিমলির বিয়ে। খুব রাগ হয় ঝিমলির। চেঁচামেচি, কান্নাকাটি, রাগ, অভিমান সব কিছু করে দেখেছে সে, কিন্তু ভবই ভোলবার নয়। মামুটা তো দিব্য সেন্সিবল একজন মানুষ ছিল, এখন কেমন বুড়োদের মতো ওর বিয়ে বিয়ে করে খেপেছে। সব কিছু মিলিয়ে ঝিমলির মনটা একদম ভালো নেই। কিরে, আর কতক্ষণ বিছানা আঁকড়ে থাকবি? কলেজ নেই আজ? কানের কাছে শুরু হয়ে গেছে মা। ঝিমলি পাত্তা না দিয়ে পাশ ফেরে। আজকাল কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ওর একদম। ওই দেখো আবার পাশ ফেরে। কলেজ যাবি না? না। কেন, আজ ছুটি নাকি? সপ্তাহের মাঝখানে কি আনন্দে ছুটি দেবে? কথার কি ছিঁড়ি দেখো। তাহলে কামাই করছিস কেন শুধু শুধু? তড়াক করে উঠে বসে ঝিমলি। মায়ের দিকে একটা আঙুল তুলে শাসানির ভঙ্গিতে বলে, কি করব আর কলেজ গিয়ে? বিয়ের পরে তো সেই বাসন মাজতে হবে, ঘর গোছাতে হবে, আর রান্না করতে হবে। সেই সবই করি বরং এখন থেকে। পড়াশোনা আর কোন কাজে লাগবে? থতমত খেয়ে যায় মিতালি মেয়ের আক্রমণাত্মক কথা শুনে। দিন দিন মেয়েটা বড্ড মুখরা হয়ে যাচ্ছে, কথায় কথায় খিচিয়ে ওঠে। অমন ভালো সুপাত্র কেউ নাকচ করে আজকের বাজারে? এই মেয়ের কবে যে বুদ্ধি হবে। কপালে নাই তো ঘি, ঠকঠকালে হবে কি? তোর কপালে উপচে পড়া সুখ আসছে, সেটা ভালো লাগছে না তাই তো? সাম্যর বাড়ি থেকে কি একবারও বলেছে যে তোর আর পড়াশোনা হবে না? অমর স্কলার ছেলে কোথায় পাবি তুই? বরং ওরা বলেছে মেয়ে পড়বে, যত খুশি পড়বে। পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে থাকার সুযোগ সবার আসে না ঝিমলি। তা তোর তো দেখছি ঘুটে কুড়ুনি হয়ে থাকার স্বাদ। তোমাকে কে বলেছে আমি পায়ের উপর পা তুলে থাকবো, তাও আবার রাজরানী হয়ে? দুঃস্বপ্ন দেখো মা। এগুলো দুঃস্বপ্ন? কটা মেয়ে অমন সুন্দর জায়গায় যাওয়ার সুযোগ পায় বলতো? তুমি দেখেছ বুঝি? জানো জায়গাটা সুন্দর কিনা? ও মা, ম্যাগাজিনে টিভিতে দেখিসনি ইউরোপ জায়গাটা কি সুন্দর? আজকাল তো বাংলা সিনেমার গানের লোকেশন তো সব ইউরোপে। অমন একটা জায়গায় যাবি, রানীর হালে থাকবি, দেশ বিদেশ ঘুরবি, লেখাপড়া করবি। এই সুযোগ সবাই পায় না রে ঝিমলি। এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না মা। বাকিগুলো আমি বলি, রানীর মতো নয়, কাজের লোকের মতো থাকবো। ওই দেশে কি মেট পাওয়া যায়? রান্না বলো, ঘর গোছানো বলো, বাথরুম পরিষ্কার বলো, জামা কাপড় কাচা, স্ত্রী, বাজার হাট সব আমাকে নিজেকে করতে হবে। এসব কি জানো তুমি? আমি এসব করব তাই তো? আমি নিজে কোনোদিন করেছি এসব? তুমি দিয়েছো কখনো করতে আমাকে কোনো কাজ? ঝিমলি, গ্যাসের কাছে যাবি না। ঝিমলি তুই বস, আমি জল এনে দিচ্ছি। ঝিমলি, অত ভারী ব্যাগ তুলিস না, ব্যথা লাগবে। কে বলে এসব? সেই দূরেই যখন পাঠাবে আর রাজ্যের সব কাজ আমাকেই করতে হবে, তাহলে আগে থেকে শেখাওনি কেন? তুলোয় মোড়া পাখির মতো করে কেন রেখে দিয়েছো আমাকে? ঝিমলির ছলছল চোখের দিকে তাকিয়ে বিহ্বল হয়ে যান মিতালি। সত্যিই তো, এত কিছু তো ভেবে দেখেননি তিনি। কিন্তু বিয়ের কথা অনেক দূর এগিয়ে গেছে। ছেলের বাড়ি থেকে হাতের চুড়ি আর আংটির মাপও চেয়েছে। বিয়ের দিনক্ষণ ফাইনালও হয়ে গেছে। কার্ড ছাপার অপেক্ষা শুধু। এই সময় বেঁকে বসা তো চূড়ান্ত বাজে একটা ব্যাপার হবে। তার থেকে যদি ঝিমলিকে বুঝিয়ে সুঝিয়ে। তুই তো আমার ছোট্ট পাখি রে ঝিমলি সোনা। এইসব আর বলবে না তুমি। এইসব বলে আমাকে তুমি দুর্বল করে দেবে না একদম। তুমি ভাবো একবার তোমার এই ছোট্ট পাখি ঘষে ঘষে কড়াই মারছে, ভাবো ভাবো, তখন কি আমার এমন সুন্দর পালিশ করা নখগুলো আস্ত থাকবে? কত যত্ন করে রাখি এগুলো। তুমি জানো না, একটুতেই আমার নখ ভেঙে যায়। এরপর আমার হাতটাও ওই মঞ্জু মাসির মতো হাজা ধরা হয়ে যাবে। এইবার আর ছলছল চোখ নয়, মায়ের কোলে মুখ গুজে একেবারে বাঁধ ভাঙা জল গড়িয়ে পড়ে মেয়ের। মিতালি দোলাচলে পড়ে যান। মেয়ের যে কত দুঃখ। সত্যিই তো, এমন আদরে আদরে মানুষ করেছেন মেয়েকে,
কেন ভাবেননি আগে? একদিন তো পরের ঘরে দিতেই হবে মেয়েকে। চোখ জলে ভরে আসে মিতালির। ঝিমলির বাবা যে অমন বিশ্বাসঘাতকতা করবে সেটা যদি আগে ভাগে একটুও টের পেতেন, তাহলে জীবন হয়তো অন্য রকম হতে পারত। বলা নেই কওয়া নেই, হুট করে একটা মানুষ চলে গেল। এভাবে কি চলে যেতে হয় কাউকে? মাথার উপরে হুড়মুড় করে ছাদটা ধসে পড়ার আগেও তো মানুষ কিছু আভাস পায়। নেহাত প্রণবটা ছিল মায়ের পেটের একটা মাত্র ভাই। মাথার উপর ছাতাখানা ধরেছিল বলেই না মা মেয়ে বেঁচে গেল এ যাত্রা। মাঝখান থেকে প্রণব আর নিজের ঘর সংসার করল না। ভাগ্নিকে আগলে আঁকড়েই দিন কেটে গেল। নামেই মামু। পিতৃস্নেহের অভাব কোনোদিন বুঝতে দেয়নি প্রণব ঝিমলিকে। ওর আদরে প্রশ্রয় তো মেয়েটা আরও কোল ঘেঁষা হয়ে গেছে। দুটো একলা মানুষের যে এই একটি সম্বল। মেয়ের মাথায় হাত বোলাতে থাকেন মিতালি, মনে মনে গুছোতে থাকেন নিজেকে। মেয়ে যা ফোপাচ্ছে, কি করে বলেন আজ বিকালে সাম্য ও ঝিমলিকে নিয়ে একটু বেরোতে চেয়েছে। টুকটাক কেনাকাটা শুরু করতে চায় ওরা। যদিও সবই বোঝেন মিতালি, আসল উদ্দেশ্য নিজেদের মধ্যে একটু সময় কাটানো, পরস্পরকে জানা চেনা। কিন্তু এই বিগড়ানো মেয়েকে সে কথা বলে বোঝান কি করে? বললেই তো ফেটে পড়বে একেবারে। আচ্ছা এখন তো ওঠ, কলেজ না হয় যাবি না, কিন্তু মুখে চোখে জল দে, চা জল খাবার খা। আজ কি খাবি বল? আর একটু পরে উঠবো মা, তোমার কোলে শুই একটু। আদুরেপনা করতে হবে না আর, আমার তো কাজ আছে। তোর মামু বেরোবে তো কাজে। উফ, সারাদিন শুধু কাজ আর কাজ তোমার। একটু নিজের মতো সময় কাটাতেও তো পারো মা। তোর বিয়ে হয়ে গেলে আর তোর মামুর রিটায়ারমেন্ট হয়ে গেলে আমার তো অখণ্ড অবসর। তখন না হয় নিজের মতো করে সময় কাটাবো। ঠিক আছে, এখন ছাড় ঝিমলি, কাজগুলো সারি মা। তোর মামু তো খেয়ে বেরোবে। যাও তবে, ভাল লাগে না এরকম করলে একটুও। আবার সে বিয়ে বিয়ে করছো। ও মা, বিয়েটা ক্যান্সেল করে দাও না গো। সে কি, এরকম হুট করে ডিসিশন নেওয়া যায় নাকি? কথাবার্তা কতদূর এগিয়ে গেছে, বিয়ের তারিখ অবধি স্থির হয়ে গেছে। এই সময় বিয়ে ক্যান্সেল? কি কারণে ক্যান্সেল হবে বল? তোর কি সাম্যকে পছন্দ হয়নি? আমি একবারও বলেছি কি সেটা? তোমাকে তো বললাম আমি কেন বিয়ে করতে চাই না। তাহলে ও বাড়িতে কি বলবো আমরা? মেয়ে আমার বিয়ে করতে ভয় পাচ্ছে, হাতের নখ খারাপ হবে বলে, সেই কথা বলবো তো? জানি না, যাও। তুমি দিন দিন একটা পচামা হয়ে যাচ্ছ। একটা সলিউশন দেবে কোথায়, তার বদলে আরো কনফিউজড করে দিচ্ছ আমাকে। বেশ তো, তোর সমস্যা তুই সরাসরি সাম্যকেই বল। বেস্ট অপশন ওটাই। সাম্যকে আমি বলবো? হ্যাঁ, তুই বলবি। আজ বাদে কাল যাকে সব বলতে হবে তাকে আজ থেকেই তোর সমস্যাগুলো বলতে শুরু করে দে। আজ? সাম্য বিকেলে আসবে, তোকে নিয়ে বেরোবে। তখন না হয় বলে নিস তোর আপত্তির কথা। ওরা কেনাকাটা শুরুর আগেই কথাবার্তা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। মা। মিতালি আর দাঁড়ালেন না। এখন এখানে থাকা মানে ঝিমলি ঝাঁপিয়ে পড়বে মায়ের উপরে। বরং ভাইয়ের সাথে একবার কথা বলে নেওয়া এখন জরুরি। মায়ের উপরে যতই হম্বিতম্বি করুক না কেন মেয়ে, মামুর সামনে ভিজে বেড়াল হয়ে থাকে একেবারে। ঝিমলি বড় বড় চোখ করে মায়ের চলে যাওয়া দেখতে থাকে। টুপ টুপ করে মোটা মোটা জলের কয়েক ফোঁটা ঝরে পড়ে হাতের তালুতে। সবাই শত্রু হয়ে গেছে ঝিমলির, কেউ ওকে বোঝে না, একটুও বোঝে না। ঘাড় থেকে আপদ বিদায় করতে পারলেই সবাই যেন বাঁচে। আপদ? ঝিমলি তার মানে এখন আপদ ওদের কাছে? টুপ টুপ জল এবারে মোটা ধারায় গড়াতে শুরু করলো গাল বেয়ে। কিরে, গায়ে এলিয়ে আছিস যে, তুইও কি কলেজ যাবি না? না রে, আজ থাকবো বাড়িতেই। এমনিতেই আজ বৃহস্পতিবার, চাপ কম আছে। তারপর সাম্য আসবে তো, আজ বাজার করে আনি কিছু। কি লাগবে বল, এনে দি। সাম্য এসে ঝিমলিকে নিয়ে বেরোবে, সে কি আর বাড়িতে খাওয়া দাওয়া করবে নাকি? না না, তাই বলে ব্যবস্থা করে রাখবো না, জামাই বলে কথা। দাঁড়া প্রণব, আগে ও মেয়ের মাথা ঠান্ডা কর, তারপর বাকি ব্যবস্থা। ঝিমলির আবার কি হলো? সকাল থেকে মেঘ জমেছে আকাশে, ঝিরঝির বৃষ্টিও পড়ছে, ঘর থেকে বেরোচ্ছে না মোটেও। ডাকলাম কতবার, গুম মেরে বসে আছে একদম। ও বাবা, তাহলে তো বেশ গোলমাল। যাই দেখে আসি কি সিচুয়েশন। যা, বুঝি আয় একটু। বিয়ে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে একেবারে। তার উপর সাম্য আজ আসবে শুনে মুখ তোলাহারি করে রেখেছে। এ তো জ্বলন্ত অগ্নিকাণ্ডের সামনে ফেলছিস রে আমাকে। যাই দেখি কি করতে পারি। তোর কথা তবু শুনবে রে প্রণব। মেয়েরা তো বাপ ঘেঁষাই হয় একটু, তুই তো ওর বাপের চেয়ে কম নোস।
বাপের চেয়ে আবার কি, ও তো আমারই মেয়ে। তুই বড় ভুলভাল বলিস দিদি, ও একাই আমার মেয়ে কাম ভাগ্নি, এরকম কজনায় পায় বলতো? বুঝেছি বুঝেছি, আমি চা জলখাবার নিয়ে আসছি, মেয়ে মুখে তোলেনি কিছু সকাল থেকেই। প্রণব আরাম কেদারায় শুয়ে বুকের উপরে একটা বই রেখে সবে চোখটা বুজে একটু আরাম করছিল। এই সময়ে দিদির মুখে ঝিমলির আগ্নেয়গিরি সম মেজাজের কথা শুনে আর কি স্থির থাকা যায়? অগত্যা উঠে পড়তে বাধ্য হলেন। উঠতেই খচ করে উঠল হাঁটু। গত দুদিন ধরে ডান পায়ের হাঁটুটা বেশ জ্বালাচ্ছে। উঠতে বসতে প্রতিবাদ করছে প্রবল রকম। ব্যথায় কোকিয়ে উঠেও সোজা হয়ে দাঁড়াতে হচ্ছে, না হলে চলবে কি করে? মিতালির চোখ এড়ায় না ভাইয়ের কুঁচকে যাওয়া চোখ মুখ। ছেলেটা মাঝে মধ্যে এই হাঁটুর ব্যথায় কাতরায়। সে বিচ্ছিরি জ্বরে ভোগার পর থেকে দেখছে এই ব্যথাটা প্রণবকে মাঝে মধ্যেই জ্বালায়। কি রে, আবার ব্যথাটা বাড়লো নাকি? একবার ডাক্তার দেখিয়ে নে। ঘোষের কাছে যাব এর মধ্যে। এক্সারসাইজ বেশ গ্যাপ পড়ে গেছে বুঝলি, ওই জন্য ভোগাচ্ছে। ওসব বলে লাভ নেই প্রণব, এটা নিয়ে অনেকদিন ভুগছিস। এগুলোকে একদম ইগনোর করিস না। তুই ঝিমলির ঘরে যা, খাওয়া দাওয়া পরে আমি একটু উষ্ণ গরম তেল মালিশ করে দেব পায়ে তোর। না না, তুই বরং তেলটা গরম করে দিস, আমি করে নেব। কাউকে করতে হবে না, আমি করে দিচ্ছি মামুর পায়ে মালিশ, তুমি তেলটা দাও মা। ঝিমলি যে কখন উঠে এসেছে খেয়াল পড়েনি মিতালি প্রণবের। ঝিমলিকে দেখে একগাল হাসি উপহার দিল প্রণব। এই মেয়েটার বড় বড় ভাষা ভাষা চোখ দুটো আর সরলতায় মোড়া মুখটা দেখলে এমনি মন ভালো হয়ে যায়। মিতালি রান্নাঘরের দিকে হাঁটা লাগায়। আয় মা আয়, এখানে এসে বস। আমি বসছি, তুমি বসো আগে। ও কি, পায়ের কাছে বসলি কেন? বারে, মা তেল এনে দিলে মালিশ করতে হবে না? সে হবে খন, আগে তুই মুখে কিছু দে মা। ও হয়ে যাবে, আমি মালিশ করে দেব, আর তুমি খাইয়ে দেবে। ঝিমলির কথা শুনে হো হো করে হেসে ওঠেন প্রণব। মেয়ে শুধু চেহারাতেই বড় হয়েছে, আদপে সেই কোলের ছোট্ট ঝিমলি হয়েই আছে এখনো। মামুর হাসি দেখে চোখ গোল গোল করে তাকায় ঝিমলি। যে করেই হোক একবার যদি মামুকে ম্যানেজ করা যায় তাহলে বিয়ে ক্যান্সেল হতে বাধ্য। শুধু একটাই চিন্তা এখন, কিভাবে ব্যাপারটা ঘটানো যায়। সরাসরি বলবে নাকি ইমোশনালি পাঁচ দেবে কিছু? ঝিমলি শিওর মা মামুকে লাগানি ভাঙানি করেছে। এতদিন ধরে চেষ্টা করেও হালে কোনো পানই পায়নি ঝিমলি। মায়ের কাছে এত ইমোশনাল বেহালার ছড়া টানলো, কিছু লাভ হলো না। তাহলে কি সরাসরি বলবে মামুকে যে আমি এখন বিয়ে করতে চাই না মামু? তাতে কি কাজ হবে? এত কিসের ভাবনা ঝিমলি রানীর? ভাবনা কি কম গো, তোমাদের জন্যই তো ভাবনা বেড়ে গেছে 4 গুণ। ও বাবা, আমাদের জন্য? আমরা কি অপরাধ করলাম রে? ঝিমলি আর চোখে দেখে মা আসছে হাতে ট্রে নিয়ে। মায়ের সামনে এসব কথা পারা যাবে না একদম। মা নিশ্চয়ই শুধু জলখাবার নিয়েই আসছেন। তেল কই মা? আগে খেয়ে নাও তোমরা, তারপর তেল আসবে। না, আগে মামুর পায়ে মালিশ করে দেব, তুমি আগে তেল আনো। সেই বায়না, তুই কি বড় হবি না? সকাল থেকে মামু খালি পেটে আছে, ওকে আগে খেতে দে, না হলে ওষুধের টাইম মিস হয়ে যাবে, তুইও খেয়ে নে ওর সাথে। ঝিমলি চুপ করে যায়। সত্যি তো, মামুর ওষুধের সময় বাধা। কখন যে মামুকে বলবে মনে মনে ছক কষতে থাকে ঝিমলি। ডাইনিং টেবিলে খাবার সাজায় মিতালি। ঝিমলি প্রণবকে খাবার দিয়ে নিজে 1 কাপ চা নিয়ে বসে মিতালি। চায়ে চুমুক দিতে দিতে মেয়ের মুখটা দেখেন মিতালি। গভীরভাবে কিছু ভাবতে হলেই মেয়ের ঠোঁট সুচালো হয়ে যায়, ভ্রু কুঁচকে যায়। বিকালে কি পরবি? জিন্স পরিস না আবার। তুই বরং আমার কালো হলুদ কটকিটা পর, তোকে খুব মানায় শাড়িটা। কি? ঝিমলি থতমত খেয়ে তাকায় মায়ের দিকে, তারপরে মামুর দিকে তাকিয়ে দেখে মামু মুচকি মুচকি হাসছে। তার মানে সবকিছুই প্রি প্ল্যান্ড, সবাই শত্রু ওর। আই হেট শাড়ি, তার উপরে হলুদ, ছি। আহা, শাড়ি তো সুন্দর এক পোশাক, তবে তোর জাতের স্বচ্ছন্দ, তুই তাই পরে যা বরং। মামুর কথাখানা শুনে দীর্ঘশ্বাস ফেলল ঝিমলি। না, এদের বলে কোনো লাভ নেই আর। তোর এত রাগ কেন হচ্ছে? আমাকে খুলে বল, তোর বিয়ে করতে সমস্যা কোথায়? মামুর প্রশ্ন ঝিমলির মনে বল এনে দিল। যাক, মামু তবু ওর মনের অবস্থাটা বুঝতে পারল কিছুটা। তোমাদের কি মনে হয় আমার বিয়ে করার বয়স হয়েছে? এত তাড়াহুড়ো কেন করছো? তুই চাইলে পরেও বিয়ে করতে পারিস, ঠিকই তো, কতই বা বয়স তোর। কিন্তু ঝিমলি মা, এই যে আচমকা চলে এলো সম্বন্ধটা, সোনার টুকরো ছেলে, এমন চট করে কি পাওয়া যায়? সোনার টুকরো কেন? বিদেশে সেটেলড বলে? একদম নয়। তাহলে পিএইচডি বলে? তাও নয়।
তাহলে কিসের ভিত্তিতে সাম্য সোনার টুকরো ছেলে তোমাদের কাছে? ভুলে যাচ্ছিস সাম্য আমারই ছাত্র ছিল, ওকে চিনি অনেক দিনই। কি চেনো? কেমন চেনো? কতই বা ভালো চেনো যে সাম্যর মা এসে বলতেই একেবারে তোমরা হ্যাঁ করে দিলে? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আমরা চিনি না সাম্যকে একেবারে, তাহলে তুই চিনে নে ওকে। আমি? অবশ্যই তুই, তোর কাছেই আছে সুযোগ। বিকেলে সাম্য আসছে, কথা বলে বাজিয়ে দেখে চিনে নে ছেলে কেমন। হ্যাঁ, একদিনে মানুষ চেনা যায় নাকি? কিছু তো আন্দাজ পাওয়া যায়, তাই না? তুমি আমাকে কনফিউজড করে দিচ্ছ মামু। তুই কনফিউজড হচ্ছিস কেন? আমি পরিষ্কার বলে দেব আজ আমি বিয়ে করব না, ব্যাস। বেশ, তো তোরা দুটিতেই পরিষ্কার করে কথা বলে নিস নিজেদের মধ্যে, সেটাই ভালো হবে। ঝিমলির খুব অবাক লাগছে, মামু বা মা কেউ কিন্তু একটু রাগ করছে না ওর কথায়। ওই যে ও বলল আজ সাম্যকে বলেই দেবে বিয়ে ক্যান্সেল, কই মা তো একবারও হাউমাউ করে উঠল না, অথচ সেটাই স্বাভাবিক ছিল। বরং মা তো কেমন মিঠি মিঠি হাসছে। গলা খাকারে দিয়ে শেষ চেষ্টা করলো ঝিমলি। আমি না বলে দিলে তোমরা রাগ করবে না তো? একদম না, রাগ কেন করব? তোর জীবন, তোর ডিসিশন। ঠিক আছে, আমি তাহলে তাই বলে দেব আজ। মিতালি চুপচাপ মামা ভাগ্নির কাণ্ড দেখছিলেন এতক্ষণ। ভাইকে তিনি ভালোই চেনেন। এত নিশ্চিন্ত হয়ে কথা যখন বলছে ভাই, তার মানে সাম্যর উপরে ভাইয়ের 100 ভাগ ভরসা আছে। কি পরবি সেটাই তো বললি না, আমি বের করে গুছিয়ে রাখি সেই মতো। আমি শাড়ি সালোয়ার কিচ্ছু পরবো না, জিন্স পরবো, বুঝলে? শুনবি না আমার কথা? না না না, আজ আমি শুনবই না। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আমি জিন্সটা পরেই যাব আজ। কথাগুলো বলেই দুবদাব করে নিজের ঘরের দিকে চলে যায় ঝিমলি। পিছন থেকে মায়ের ডাক কানে আসে, চললি কই? মামুর পায়ে মালিশ করবি না? জিভ কাটে ঝিমলি। ইস, মামুর পায়ের কথা ভুলেই গেল সে একেবারে। মায়ের উপরে যতই হম্বি তম্বি দেখাক না কেন, জিন্স টপ বার করে তুলে রাখলো ঝিমলি। বিয়ে সে করবে না, সেটা তো ফিক্সড, কিন্তু যাই হোক, এই আলাদা মিট করা ব্যাপারটার মধ্যে কেমন একটা ডেটিং ডেটিং গন্ধ আছে। মণিদীপা কিন্তু দারুণ আইডিয়া দিল, বিয়ে না করেও ভালো বন্ধু হয়ে তো থাকাই যায়। আজ সাম্যকে সেটাই বলবেও। মায়ের ঘরে উকি মেরে দেখে এসেছে ঝিমলি। মা শাড়ির আলমারি খুলে একটা একটা করে শাড়ি নামাচ্ছে আর তুলছে। যেন কিচ্ছু বোঝে না ঝিমলি। সরাসরি তো বলতে পারছে না, তাই হাবে ভাবে খালি বোঝানোর চেষ্টা, শাড়ি পর শাড়ি পর। হলুদ রং দেখলেই না কুচকে যায় ঝিমলির। যদিও দিদুন বলতো হলুদে নাকি ঝিমলিকে হলুদ পরি মনে হয়। গায়ের রংখানা আরও খোলতাই হয় তাতে। দোনমনা করে শেষমেশ হলুদ চুড়িদার সেটটাই বার করে ফেলল ঝিমলি। মামু একবার পছন্দ করে এই ফুলকারি কাজ করা চুড়িদার পিসের সেটটা এনে দিয়েছিলেন অমৃতসর থেকে। কি যেন একটা সেমিনারে গেছিল পাঞ্জাবে, আসার সময় ঝিমলির জন্য অনেক কিছু নিয়ে এসেছিলেন মামু। হলুদ রং এমনি যতই খারাপ হোক না কেন, এই হলুদটা অত খারাপও নয়, কাঁচা সোনার মতো বেশ উজ্জ্বল। তার উপর কামিজের বুক জুড়ে লাল সবুজ নীল হরেক কিসিমের সুতোর ফুলকারি কাজ। বাকি জামাতেও ছোট ছোট ফুল, সবচেয়ে সুন্দর দোপাট্টা। কি সুন্দর লেসের কাজ করা চারপাশে। মা আবার পুরো পাঞ্জাবি স্টাইলে জামাটা বানিয়েছে। পাতিয়ালা সালোয়ার, ছোট ঝুলের কামিজ, পরলে মন্দ লাগবে না নিশ্চয়ই। সেই তো না বলেই দেবে বিয়েতে। মা মামু মুখে যাই বলুক, একটু তো দুঃখ পাবেই। জিন্স পরলে দুঃখটা হয়তো আরো একটু বেশি পাবে। তার থেকে সালোয়ার কামিজ পরেই ফেললো ঝিমলি। আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছে একেবারে। ইস, এতদিন ফেলে রেখেছিল জামাটা শুধুমাত্র হলুদ রং বলে। মা কোন টেলারকে দিয়ে যেন করালো জামাটা, কি সুন্দর ফিটিং হয়েছে। নিজের চোখই আর সরছে না আয়না থেকে। এই ঝিমলি, তোকে কি সুন্দর লাগছে রে? ফিক করে হেসে ফেলে ঝিমলি নিজেকে মনে মনে কথাটা বলেই। চুলটা কি কাকের বাসা হয়ে থাকবে? এই যে জননী এসেছেন, ঠিক এসে দিল মুডে চচ্চড়ি করে। কোন দিন আমি কাকের বাসা নিয়ে বেরোই বাড়ি থেকে? আয়, আমি সুন্দর করে বেঁধে দিই চুলটা। না, একদম না, আমি পরশু স্ট্রেটেনিং করে এলাম, চুল খুলবো। এই তোর ইস্ত্রি করা চুল, এত ঘেটে নেটে পুরো বুড়ির মাথার পাকা চুল হয়ে গেছে। তুমি বুড়ি, আমি আমার চুল ম্যানেজ করে নেব। তুমি যাও, আমাকে আমার মতো থাকতে দাও তো। আচ্ছা আচ্ছা, তুই আয়নার সামনে দাঁড়িয়ে মেলা সময় নষ্ট কর। ছেলেটা এলো বলে কিন্তু, সে আবার খুব পাংচুয়াল। তুমি যাও না। চেল্লাচ্ছিস কেন? এইটা রেখে গেলাম খাটে, পড়িস, মানাবে ভালো। আয়না দিয়ে ঝিমলি মায়ের চলে যাওয়া দেখে।
আবার কি রেখে গেল রে বাবা? জামা তো পরেই নিয়েছে সে। বিছানার উপর থেকে ছোট্ট বাক্সটা তুলে নেয় ঝিমলি। ভেলভেটের একটা বাক্স, তার মধ্যে লাল পাথরের কি সুন্দর একটা গলার হার, কানের দুল আর হাতের একখানা চুড়ি। লাল পাথরের সাথে সোনার রঙের দুর্দান্ত একটা কম্বিনেশন। সোনালি কানের দুলের নিচে লাল গোল পাথরটা চেরি ফলের মতো ঝুলছে যেন। এটা তো আগে দেখেনি সে। কি সুন্দর দেখতে এই লাল টুকটুকে পাথরগুলো। মা কবে কিনলো? দেখতে তো একদম নতুন। হারটা গলার কাছে মেলে ধরে আয়নার সামনে দাঁড়াতেই পা দুটো আটকে গেল ঝিমলির। সমস্ত সৌন্দর্য এক লহময় কেড়ে নিয়েছে এই লাল পাথরগুলো। থ্যাঙ্কস। কেন? আমার জন্য সময় বার করলে। আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আপনি কি সবসময় এরকম বিনয় করেন? একটুও না। তাহলে এখানেও করবেন না। স্ট্রেট কথা বলতে আর শুনতে আমার বেশি ভালো লাগে। ওয়েল, স্ট্রেট বলি তাহলে। আমাদের মধ্যে আপনি আগে না করলে কি নয়? তুমি নাকি তুই? তুইটা আবার একটু বেশি হয়ে যাবে না? তাহলে ডিরেক্ট বলো, তুমি বলতে হবে। বললাম না সরাসরি কথা বলতে আর শুনতে ভালোবাসি। ওকে ওকে, মাথায় ঢুকিয়ে নিলাম। গুড বয়। কমপ্লিমেন্ট দেওয়া যাবে? কমপ্লিমেন্ট শুনতে সবাই ভালোবাসে। তোমাকে ফাটাফাটি লাগছে। হলুদ লালের কম্বিনেশন আমার দারুণ প্রিয়। আমি জানতাম না তুমিও হলুদ পছন্দ করো। হলুদ? ইয়াক, আই হেট হলুদ। সে কি, তুমি তো হলুদ পরেই এসেছো। সে তো মামুর জন্য। আমার ফেভারিট কালার হলো ব্ল্যাক, পিঙ্ক অ্যান্ড ব্লু। তার মানে তুমি বড়দের মন রাখার জন্য সেজেছো আজ? বাই দ্য ওয়ে, নিজের মতো করে সাজলে কি প্রেফার করতে? ইজি, জিন্স অ্যান্ড টপ, কুল। আজ তো শপিং করব কিছু। চলো, তোমাকে একটা দারুণ সুন্দর পিঙ্ক টপ আর ব্লু জিন্স কিনে দিই। ওয়াইও? আমার দরকার হলে মা কিনে দেবে, মামু কিনে দেবে, তুমি কেন? হে কাম অন, আই অ্যাম ইয়োর উডবি। আমি তোমাকে গিফট করতেই পারি না? নো, পারো না, একদমই পারো না। ক্যাচ করে আওয়াজ করে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। ঝিমলি থমকে গেল। এত জোরে ব্রেক কষলো কেন সাম্য? এনিথিং রং ঝিমলি? এত রেগে আছো কেন? না তো, আমি তো রেগে নেই। তোমাকে রাগী আর বিরক্ত দেখাচ্ছে। একটু ক্লিয়ার হয়ে নি বরং আমরা। তুমি কি মিট করতে চাওনি আমাকে আজ? বাড়ি থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে? আমার উপরে প্রেশার কেউ দেয় না, আমি স্বাধীন। গুড, তাহলে আমাকে পছন্দ হচ্ছে না। আমার কোম্পানি তোমার কাছে আনইজি বা ইরিটেটিং মনে হচ্ছে কি? আমি সেটা কখন বললাম? দেখো ঝিমলি, সামনেই আমাদের বিয়ে। এভরিথিং ইজ ফাইনাল। অবভিয়াসলি ছোটোখাটো এক্সপেকটেশন বা অধিকার বোধ, এগুলো আসা তো স্বাভাবিক, বলো, তাই না? অধিকার বোধ? সরি, আমি হয়তো ঠিক করে এক্সপ্লেন করতে পারছি না। তোমাকে ড্রেস গিফট করার ইচ্ছাটাকে যদি আমার অধিকার বোধ বলে এক্সপ্লেন করি, সেটা কি খুব ভুল হবে? ধুর, কী সব বলে আমাকে কনফিউজড করে দিচ্ছ। তুমি হচ্ছ কেন কনফিউজড? এই এই তুমি আমার মামুর মতো করে কথা বলছো কেন? হো হো করে হেসে ওঠে সাম্য। ঝিমলি অবাক হয়ে সাম্যর মুখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা কথা বলে মামুর মতো, হাসেও তো মামুরই মতো করে। আজব তো। তোমার মামু আমার কাছে আদর্শ ছিলেন। ওনাকে নকল করতাম সব রকমভাবে, তাই হয়তো অনেক মিল আছে। এ বাবা, তাহলে তুমি পাশে থাকলে তো মনে হবে আমি মামুর সাথে কথা বলছি। এটা ভালো বললে। তাহলে কি ফাইনাল হলো? আমি কি গিফট করতে পারি তোমাকে? এখন নয় প্লিজ। ওকে, যা বলবে। তাহলে আজ আমরা বিয়ের শপিং কিছু করব না? ঝিমলি চুপ করে মাথা নিচু করে থাকে। মনের মধ্যে অনেক কথা গোল গোল করে ঘুরছে, কিন্তু মুখে কিছুই আসছে না। ঝিমলি এমন বোবা হয়ে গেল কেন হঠাৎ? তোমার কি এই বিয়েতে আপত্তি আছে ঝিমলি? প্লিজ বলো। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ আনহ্যাপি। ঝিমলি মুখ তুলে তাকায় সাম্যর দিকে। খুব কাছে সাম্যর উদ্বিগ্ন মুখ, সপস্র বুদ্ধিদীপ্ত চোখ, ধবধবে ফর্সা মুখের ওপরে হালকা সবুজ একটা ছাপ, সদ্য শেভ করে এলে যেমন হয়। মিষ্টি একটা পারফিউমের সুবাসের সাথে স্ট্রং একটা অন্যরকম গা শিরশির করা গন্ধ ভেসে আসছে। এত কাছে কখনো কোনো পুরুষকে সে দেখেনি। ঝিমলির কেমন ঘোর লেগে গেল। বিয়ে তো করবেই না, সেটা বলতে পারছে না কেন সে? সাম্য একভাবে তাকিয়ে আছে ঝিমলির দিকে। গা ঝাড়া দিয়ে উঠে বসে ঝিমলি। আমি কফি খেতে ভালোবাসি, আমাকে কফি খাওয়াবে? অফকোর্স, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা? তুমি কতদিনের ছুটি ম্যানেজ করে এসেছো? একটু লং ছুটি এবার। বিয়ের ব্যাপারটা মাথায় রেখেই লম্বা ছুটি নিয়েছি। সাম্য, আমি এখন বিয়ে করতে চাই না। হোয়াট, আর ইউ সিরিয়াস? প্লিজ মনে করো না কিছু। আমি কিছুতেই নিজেকে বিয়ের জন্য রেডি ভাবতে পারছি না। একটা চাপা গুমোট নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে আচমকা। ঝিমলি সাম্যর দিকে তাকাতে ভীষণ অস্বস্তি হচ্ছে। হাসি খুশি ছেলেটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে একভাবে তাকিয়ে আছে সামনের দিকে।
ঝিমলির বুকের ভেতরে দামাওয়া বাজতে থাকে জোরে জোরে, কেমন যেন ভয় ভয় করছে। গাড়ি স্টার্ট করার আওয়াজে চমকে ওঠে ঝিমলি। সাম্য গাড়ি চালু করে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কোথায় যাচ্ছে তার কিছুই জানে না ঝিমলি। সাম্য কি তাহলে ওকে বাড়িতে ফেরত দিয়ে আসতে যাচ্ছে? সাম্য এত স্পিডে গাড়ি চালাচ্ছে কেন? এই রাস্তাটা তো ঝিমলির বাড়ির দিকে নয়, তাহলে তো ইউটার্ন নিতে হতো। সাম্য তাহলে কি ওর নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে ঝিমলিকে? এই মরেছে, ঝিমলিকে সাম্য ওর মায়ের সামনে হাজির করবে নাকি? ঝিমলির ঘাম দিতে থাকে। ধুর, এইসব কথা বাড়িতে বসে বললেই হতো, খামোখা অ্যাডভেঞ্চার করার কোনো দরকারই ছিল না। হাজারো এলোমেলো চিন্তা আসছে এখন ঝিমলির মনে। সাম্য একটা কথাও আর বলছে না, গম্ভীর হয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে শুধু। গাড়িটা এসে থামলো একটা বড় গেটের সামনে। চারপাশে বড় বড় বাড়ি আর হরেক রকমের খাবারের দোকান। গেটের সামনে সিকিউরিটি স্যালুট মেরে গেট খুলে দিল। সাম্য ভিতরে গিয়ে সাইড করে গাড়ি পার্ক করলো। চলো, নামতে হবে। আমরা কোথায় এলাম? এটা কি তোমার বাড়ি? সাম্য অবাক হয়ে তাকালো ঝিমলির দিকে। এই মেয়েটা তো এখনো বাচ্চাই রয়ে গেছে। এটা একটা অফিস, এখানে কি করব আমরা? এই বিল্ডিংয়ের পিছন দিকে সিসিডি আছে, চলো। গাড়িতে বসে থাকলে কফি খাওয়া যাবে না। আমরা কফি খেতে এলাম এখানে? বাবারে, আমি তো ভাবলাম। কি, আমাকে বাড়ি ফেরত দিয়ে আসছো বুঝি? দিয়ে তো আসতে হবেই, আগে কফিটা খেয়ে নি। সাম্য গাড়ি থেকে নেমে পড়ে, এগিয়ে এসে ঝিমলির দিকে দরজা খুলে দাঁড়ায়। হতচকিত ঝিমলি নেমে এসে সাম্যর পাশে দাঁড়ায়। কি করবে সে এখন কিছুই ভেবে পাচ্ছে না। সাম্য গাড়ি লক করে এগিয়ে যেতে থাকে। ঝিমলিকে ইশারা করে তাকে অনুসরণ করার জন্য। ঝিমলি সাম্যর পিছনে হাঁটতে হাঁটতে ভাবে, কফি খেতে খেতে এখন কি কথা বলবে তারা? বিয়েটা কি ক্যান্সেল হলো? আচ্ছা, এখন কি তাকে জবাবদিহি করতে হবে সাম্যর কাছে? হাতের রুমালটা দিয়ে মুখটা মুছল ঝিমলি। একটা কাচের দরজার সামনে এসে দরজাটা ঠেলে ধরে ঝিমলির দিকে তাকিয়ে আছে সাম্য। আর চোখে সাম্যকে একবার দেখে মাথা নিচু করে ভিতরে প্রবেশ করে ঝিমলি। সাম্যকে কি রাগি রাগি দেখাচ্ছে? চুপচাপ কফির কাপে চুমুক দিচ্ছে সাম্য। ঝিমলি উদাস হয়ে কাচের বাইরে দেখছে। স্যারের কাছে আগেই শুনেছে সাম্য ঝিমলি তাদের খুব আদরের মেয়ে। ঝিমলির কথাই ওনাদের কাছে শেষ কথা। এই বিয়েটা নিয়ে শুরুতে সাম্যর নিজেরই আপত্তি ছিল। প্রথমত, ঝিমলি সাম্যর তুলনায় একটু বেশি ছোট বলে মনে হয় তার। আজকালকার দিনে এত গ্যাপে বিয়ে হয় না, বড়জোর 2 থেকে 4 বছর গ্যাপ থাকে পার্টনারের বয়সের। সেখানে সাম্য ঝিমলির থেকে 8 বছরের বড়। দ্বিতীয়ত, মেয়েটা এখনও পড়াশোনা করছে, হতে পারে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ঝিমলি, তবুও মিনিমাম গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করবে। মায়ের অনুরোধেই এক প্রকার রাজি হতে হয়েছে সাম্যকে। মায়ের সুরে যখন স্যারও সুর মেলালেন, তখন আর সাম্যর পক্ষে না বলা সম্ভব হলো না। মায়ের বছর 1.5 আগে সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, কপাল জোরে বেঁচে গেছেন। তারপর থেকে ভয়ে কাটা হয়ে থাকেন। এই বুঝি ইহলোকের মায়া ত্যাগ করতে হলো ওনাকে। ছেলেটা একা হয়ে যাবে এত বড় দুনিয়ায়, তাই যত শীঘ্র সম্ভব 4 হাত এক করে দিতে পারলে শান্তি পান সাম্যর মা। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সাম্য, মাই তার একমাত্র দুনিয়া। মাকে নিজের কাছে রাখতে চাইলেও একটানা রাখতে পারে না কিছুতেই। এ দেশের এমনই নিয়ম, একটানা 6 মাসের বেশি মাকে কাছে রাখা সম্ভব হয় না। আর মাও যেমন। পৃথিবী জুড়ে এত মেয়ে থাকতে মায়ের পছন্দ হলো এই বাচ্চা মেয়েটাকেই। যদিও ছবি দেখার পরে সাম্য নিজেও আর না বলতে পারেনি। ঝিমলির ওই বড় বড় চোখের মায়াতেই আটকা পড়ে গেছে বুঝি চিরকালের মতো। আর এখন এত কিছু স্থির হওয়ার পরে কোণে স্বয়ং বেঁকে বসছে। আইসক্রিম তো গলে গেল। ঝিমলি ফিরে তাকালো সাম্যর দিকে। ঝিমলির জন্য কোল্ড কফি আর নিজের জন্য এক্সপ্রেসও অর্ডার করেছে সাম্য। কোল্ড কফিতে আবার এক্সট্রা আইসক্রিম দিয়েছে। কিন্তু ঝিমলি কিছুতেই তেমন স্বাদ পাচ্ছে না এখন। মুখের ভেতরটা কেমন তেতো হয়ে গেছে। ঝিমলির মেলে ধরা চোখ দুটো যেন একটু ভিজে ভিজে। হোঁচট খেলো সাম্য মনে মনে। সে কি খুব কঠিন ব্যবহার করে ফেলছে এই পুচকে মেয়েটার সাথে? না চাইতেও সাম্যর রাগ হচ্ছে। বিয়ের ব্যাপারে তো কথা চলছে অনেক দিন ধরেই। ঝিমলির আপত্তি থাকলে শুরু থেকেই থাকা উচিত। এতদিন তাহলে কেন বলল না সে? তাহলে এতদিন ছুটি নিতে হতো না তাকে? আসা যাওয়ার খরচটা তো কম নয়। নিজেকে সংযত করার চেষ্টা করলো সাম্য। কোথাও তো একটা সমস্যা হচ্ছে, কথা বলে সেটা পরিষ্কার হওয়া যেতেই পারে। একবার চেষ্টা করতে ক্ষতি কি? কফি আর কোল্ড নেই, তার থেকে তুমি হট কফি নিতে পারতে, সেটা এমনিতেই কোল্ড হয়ে যেত। আচ্ছা, খেয়ে নিচ্ছি। ধীরে ধীরে খাও, আইসক্রিম তো আর অবশিষ্ট কিছু নেই। একটা ব্রাউনি উইথ আইসক্রিম বলি? না,
আর ইচ্ছা করছে না খেতে। শুধু শুধু টাকা নষ্ট করো না। তুমি তাহলে বেশ মিতব্যয়ী। তুমি আমার উপরে রাগ করেছো বুঝি? কখন রাগ করলাম? আমি যে বললাম বিয়ে করব না, তখন থেকেই আর কথা বলছো না, গম্ভীর হয়ে আছো। তাহলে এখন কার সাথে কথা বলছো? আমাকে ভুল বোঝো না যেন। আমি বাড়িতেও কাউকে বোঝাতে পারছি না আমার কথা। বাড়িতে মা মামুকে বললাম, ওরা বলল যা বলার তোমাকেই বলতে। এবার তোমাকে বললাম, আর তুমি রাগি রাগি মুখে জোরে জোরে গাড়ি চালিয়ে নিয়ে এলে এখানে। মিথ্যে বলবো না, রাগ তো হয়েছে, এখনো হচ্ছে। আই অ্যাম সরি সাম্য। সরি গ্রান্টেড হবে ইন ওয়ান কন্ডিশন। কি? আমাকে খুলে বলতে হবে এতদিন পরে কেন বিয়ে ক্যান্সেল করার কথা বলছো। এটা তো আগেও বলতে পারতে। আগে বললে সুবিধা হতো, তাই না? ইস, কি বোকামি করলাম আমি। বোকামি তো করলেই। তুমি না বলে দিলে আমি ইন্ডিয়ায় এখন আসতামই না। ছুটি টাকা সব বেঁচে যেত আমার। এ বাবা, কি হবে এখন? অনেক টাকা খরচ হয়ে গেল তো। তা তো হলো, এর সাথে সোশ্যাল প্রেস্টিজ ইস্যুও আছে। আত্মীয় স্বজনের সামনে কত জবাবদিহি করতে হবে, সে তো তোমাদেরও করতে হবে। হ্যাঁ, সেটা তো জানি। তাহলে এখন আমি কি করব তুমি বলে দাও। আগে বলো বিয়ে কেন ক্যান্সেল? আমাকে দেখতে খুব খারাপ বুঝি? যাহ, তুমি কি হ্যান্ডসাম! মণিদীপা তোমার ছবি দেখে আমাকে বলেছিল এ তো পুরো অভিষেক বচ্চন। আর তুমি কি ফর্সা, দেখো তোমার পাশে আমার হাতটাও কালো লাগছে। যাক, অন্তত লুক ওয়াইজ আমাকে বিয়ে না করার কারণ নেই, এটা জেনে নিশ্চিন্ত লাগছে। তাহলে বয়স? বয়স? তুমি কত আর বড় আমার থেকে? জানো, আমার বাবা মায়ের থেকে 12 বছরের বড় ছিল। সেসবও নয় গো। তাহলে কি গো, সেটা তো বলো গো। ধ্যাত, তুমি আমাকে নকল করছো। এরকম করলে বলবো না কিন্তু আর কিছু। হো হো করে হেসে ওঠে সাম্য। যাক, মেয়েটা সহজ হচ্ছে ক্রমশ। বন্ধু হতে পারলেও তো লাভ। দেখাই যাক ঝিমলির মনে কি আছে। যত সময় যাচ্ছে এক অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরছে সাম্যকে। সম্পূর্ণ বিপরীত চরিত্রের একটি মেয়ে যে এভাবে তার মন ছুঁয়ে যাবে কোনোদিন ভাবতেই পারেনি সাম্য। ঝিমলির রিজেকশন আরও জেদ বাড়িয়ে দিচ্ছে সাম্যর। যদি অপেক্ষা করতে হয় করবে সে, কিন্তু ঝিমলিকে ছাড়া নিজেকে ভাবতে এখন একটু অসুবিধাই হচ্ছে। ঝিমলির মতো ওরও নিজের গম্ভীর খোলস ছেড়ে ছেলে মানুষ হয়ে যেতে ইচ্ছে করছে খুব। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে। তাহলে তুমিই বলো, কেন আমাকে বিয়ে করতে চাইছো না? মন দিয়ে শুনবে কিন্তু। পয়েন্ট নম্বর 1, আমি ইংরেজি বলতে পারি, ঠিকঠাক পারি, কিন্তু বিদেশি অ্যাকসেন্ট ধরতে সমস্যা হয় আমার। ইংলিশ মুভিতে অনেক সময় সাবটাইটেল না থাকলেই সব কেমন ফসকে যায়। ফসকে যায়? হ্যাঁ, ফাঁকতালে গলে যায় ডায়লগগুলো। বন্ধুদের খোঁচালে ওরা আমাকে তখন বুদ্ধু বলে। যখন আমি বললাম বিয়ে হলে ইউরোপ যাব, তখন ওরা আমার কি লেকপুল করলো জানো? আমি কি করে ইউরোপিয়ানদের ইংরেজি বুঝবো তুমি বলো? ঘোরতর সমস্যা। তাহলেই বলো টেনশনের ব্যাপার কি না। ওকে, আমরা তাহলে আগে পয়েন্ট 1 নিয়ে কথা বলে নিই। আমার কাছে সলিউশন আছে কিন্তু। কি সলিউশন? চুপি চুপি বলি তোমাকে, বন্ধুদের আবার বলো না যেন। কি গো? আমি তো জার্মানিতে থাকি, জার্মানগুলো কিন্তু ভালো ইংলিশ বলতে পারে না। ধ্যাত, হতেই পারে না। আরে সত্যি বলছি, ওরা ইংরেজি বলতেই চায় না, ভয়ে শুধু জার্মান বলে। ও মা, তাই? তাহলে তুমি কিসে কথা বলো? জার্মানিও বলি, ইংলিশেও বলি। এই যে বললে ওরা ইংলিশে কথা বলতে চায় না, জার্মানগুলো বলতে চায় না, কিন্তু আরও বিদেশি ছাত্রছাত্রী চাকুরিজীবীরা আছেন তো, তাদের কমিউনিকেশনের জন্য ইংরেজি ভাষার দ্বারস্থ হওয়া ছাড়া উপায়ও নেই। তবে সকলেরই এক হাল, বুঝেছ? ইংরেজি মোটামুটি বলতে পারলেই চলে যায়। ও, এ নিয়ে তাহলে ভয়ের কিছু নেই। যাক বাবা, ভয় তো একটা আছেই। সেটা আবার কি? জার্মান শিখতে হবে, অন্তত টুকটাক কাজ চালানোর মতো কথ্য ভাষাটা তো শিখতে হবে। ওরে বাবারে, সে তো মহা ঝামেলা। তুমি বিয়ে করলে শিখতে হবে, না বিয়ে করলে সেই ভয় আর নেই। তবে আমার মতে বিয়ে করো বা না করো, ভাষাটা শিখে নাও, তোমারই পরে কাজে লাগবে। আমার আবার কি কাজে লাগবে? ধরো বেড়াতে গেলে কখনো, ধরো সুইজারল্যান্ডে গেলে বেড়াতে, ওখানে জার্মান ভাষায় স্থানীয়দের সাথে সহজেই ভাব আদান প্রদান করতে পারবে, তোমারই সুবিধা হবে তখন। এই আইডিয়াটা খারাপ নয় কিন্তু, ধীরে ধীরে শিখে নিলেই হয়। রাইট, এবার দ্বিতীয় পয়েন্টে যাই। দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও আমাকে। আমি বেশ ঝরঝর করে জার্মান বলছি, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। জার্মান বলতে পারলে তোমার সাথেই বেড়াতে যেতে পারবো ওসব দেশে। অচেনা মানুষের থেকে চেনা জানা মানুষের সাথে যাওয়াই ভালো। তারপর ওখানে থাকো তুমি, সব চেনা। তাহলে তো বিয়ে করতে হয়। ঝিমলি থতমতো খেয়ে তাকায় সাম্যর দিকে। সাম্য মিটিমিটি হাসছে, ঠিক যেভাবে ওর মামু হাসে।
সবাই ঘুরে ফিরে ঠিক বিয়ের পয়েন্টেই ফিরে আসছে। এইবার দ্বিতীয় পয়েন্ট। সাম্য সোজা হয়ে বসে। প্রথম পয়েন্টে সে ছক্কা হাঁকিয়েছে, সেটা তো স্পষ্ট। এইবার পরের বলটা কিভাবে আসতে চলেছে সেটাই হলো দেখার বিষয়। এই জায়গাটা আর ভালো লাগছে না। গঙ্গার ধারে যাবে? গঙ্গার ধারে? এখন বিকেল হতে চলল। সানসেট দেখব, চলো না গো। ওকে, এখন তাহলে সেক্টর 5 থেকে প্রিন্সেপ ঘাট যাব, নাকি অন্য কোনো ঘাটে যাবে? নৌকা চড়বে? এবার নৌকো? জলে নেমে সেকেন্ড পয়েন্ট বলবে নাকি? ধ্যাত, খালি মজা করো তুমি। আচ্ছা, নৌকা থাক এখন, সেটা অন্য একদিন যাব, কেমন? আমার সাথেই যাবে তো? কেন, তুমি যাবে না আমার সাথে? আমি তো পা বাড়িয়েই আছি, তুমি যদি পরে প্ল্যান চেঞ্জ করো তাই। না না, আমি তোমার সাথেই যাব। তুমি মানুষটা বেশ ভালো জানো, আমার বেশ ভালোই লাগছে। আহ, কমপ্লিমেন্ট পেয়ে গর্বে বুক ফুলে গেল। আমরা কিন্তু ভালো বন্ধু হলাম, ওকে? একদম ওকে। তাহলে কোথায় যাচ্ছি আমরা? প্রিন্সেপ ঘাটেই চলো তাহলে। সূর্যাস্ত দেখব, তারপর স্কুপে বসে আইসক্রিম খাবো। এই আইসক্রিমটা গলে গেল যে। এই আইসক্রিমটা মারাত্মক অন্যায় করেছে গলে গিয়ে, একদম উচিত হয়নি ওর গলে যাওয়া। স্কুপের আইসক্রিমকে আগে থেকে বলে রেখে দেবো আমরা, তাহলে ভয়েই গলবে না চট করে। ঝিমলি চোখ কুঁচকে তাকায় সাম্যর দিকে। মজা করছো আমাকে নিয়ে, তাই না? তুমিও মা আর মামুর মতো করছো আমার সাথে। 18 হয়েছে? মুখটা কাছে এনে গলা নামিয়ে ঝিমলির কানের কাছে ফিসফিস করে বললে সাম্য। হ্যাঁ, সে তো কবেই হয়ে গেছে। এই তো এখন আমি। সাম্য হাত তুলে থামিয়ে দেয় ঝিমলিকে। লেটস গো, বিল পে করে দিই, যেতে যেতে কথা হবে। ঝিমলির ভারী অবাক লাগে। সাম্য কি ওর বয়স জানে না? তাহলে এরকম প্রশ্ন করলো কেন? তাহলে কি সাম্য ওকে বাচ্চা মেয়ে ভাবছে? অভিমানে ঠোঁট ফুলে উঠল ঝিমলির। সে মোটেও বাচ্চা মেয়ে নয়। গাড়িতে বসে সিট বেল্ট লাগাতে লাগাতে সাম্য খেয়াল করলো ঝিমলি ঠোঁট ফুলিয়ে বসে আছে পাশে। আবার কি হলো? এই মেয়ে তো ক্ষণে ক্ষণে রূপ বদলায়, কখনো মেয়ে কখনো তো রোদ্দুর। নিজের অজান্তেই ঠোঁটের কোণে আলগা হাসি ভেসে ওঠে সাম্যর। সাম্যকে মিটিমিটি হাসতে দেখে ঝিমলির মনে অভিমান আরও জমাট বাঁধতে থাকে। কেউ ওকে সিরিয়াসলি নেয় না, এই সাম্য ওকে সিরিয়াসলি নিচ্ছে না। ভাগ্যিস বিয়ে না করার ডিসিশন নিয়েছিল সে, না হলে সারা জীবন ওকে কত কষ্ট পেতে হতো। সাম্য ওকে বাচ্চা ভেবে গুরুত্বই দিত না তাহলে। বাবা, কি ভয়ানক বেঁচে গেছে সে। এতক্ষণে যেন একটু শান্তি পেল ঝিমলি। সিট বেল্ট না লাগালে পুলিশ ধরবে। জিভ কাটে ঝিমলি। সিট বেল্ট লাগাতে ভুলেই গেছে সে। আবার রাগ হলো কেন? রাগ হয়নি আমার। ঠোঁট ফুলিয়ে বসে আছো আর রাগ হয়নি বলছো? আমার বয়স জিজ্ঞাসা করলে কেন? তুমি জানো না? জানি তো। তাহলে? মনে হলো তাই বললাম। সে নিয়ে তো সিরিয়াস হয়ে গেলে। আমাকে বাচ্চা ভাবছো তাই না? সত্যি করে বলো আমাকে। হাহা করে হেসে উঠল সাম্য। সে যতই গম্ভীর হয়ে থাকার চেষ্টা করুক না কেন, এই মেয়েটার সামনে সব কিছু নস্যাৎ হয়ে যায় মুহূর্তে। এই মেয়েটা যেন এক ঝলক টাটকা মন বাতানো বাতাস। ঠিক বুঝেছি আমি, তুমিও আমাকে সবার মতো বাচ্চা ভাবছো। আমাকে একটুও সিরিয়াসলি নিচ্ছ না। আমার কথার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। মুখ ফিরিয়ে দেখে সাম্য। ভাসা ভাসা চোখ দুটি টলটল করব করছে। গিয়ারের উপর থেকে হাত সরিয়ে ঝিমলির হাতের উপরে হাতটা রেখে আলতো করে চাপ দেয় সাম্য। তীর তীর করে কেঁপে ওঠে ঝিমলি। আচমকা সাম্যর হাতটা ওর হাতের উপর পড়তেই চমকে গেছে। হাতের দিকে তাকিয়ে আছে ঝিমলি। সাম্যর দিকে তাকাতে কেমন লজ্জা করছে ওর। কি ঠান্ডা হাতটা। ভালো করে লক্ষ্য করে ঝিমলি। সাম্যর হাতের আঙুলগুলো লম্বা লম্বা, সুন্দর লম্বাটে নখগুলো হালকা গোলাপি। গুগলে দেখেছিল ঝিমলি, এই রকম নখ শিল্পী মানুষদের হয়। সাম্য কি তাহলে শিল্পী মানুষ? তোমাকেই সকলে সিরিয়াসলি নেয় ঝিমলি। তুমি এমন একটা মিষ্টি মেয়ে, তোমাকে ভালো না বেশে কেউ পারবেই না। তোমাকে সকলে খুব ভালোবাসে বলে প্যাম্পার করে আরও বেশি। প্যাম্পার করে? আমি প্যাম্পার চাইল্ড বুঝি? আগে বলো, তোমার নিজেকে এখনও চাইল্ড মনে হয়? একদম না, আমি অ্যাডাল্ট হয়ে গেছি। বললাম না আমার 18 হয়ে গেছে কবেই। তাহলে নিজেকে প্যাম্পার চাইল্ড বললে কেন? আসলে তুমি চাইল্ড হয়ে থাকতে চাও ঝিমলি। ছোট্টটি হয়ে আদরে গুমসু মেরে থাকতে ভালোবাসো কি, তাই তো? আদর তো চাই। মা আদর করলে আমার খুব ভালো লাগে। রোজ সকালে মা এসে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে না থাকলে আমার উঠতে ইচ্ছা করে না একদম। তাহলে দেখো, আমি ঠিক বলেছি তো? ওই জন্যই তো আরও বিয়ে করতে চাই না। মাকে ছেড়ে যেতে হবে। রোজ সকালে আমাকে কে জড়িয়ে ধরবে বলো? আমার তো ঘুমই ভাঙবে না একদম। গলা খাকারি দেয় সাম্য। হায় রে, এই মেয়েকে বিয়ে করতে হলে A to Z সব ধরে ধরে শেখাতে হবে। এ তো বেড়াল ছানা এখনো। উপমাটা মনে আসতেই হেসে ফেলে সাম্য। একদম ছোটবেলায় মা এভাবেই বলতো সাম্যকে আদর করে। এ মা, হাসছো কেন?
কি উত্তর দিই বলো তো? একটা কাজ করতে পারি, তোমার মাকে আমাদের সাথে নিয়ে যেতে পারি। নিয়ে যাবে? সত্যি? কি মজাই না হবে তাহলে। কিন্তু মাত্র 6 মাসের জন্য, এর বেশি তো অ্যালাউ করবে না। তাহলে বাকি 6 মাসের কি হবে? খুক খুক করে কেশে গলাটা সাফ করে নিল সাম্য। তুমি অ্যালাউ করলে তোমার মায়ের এই সকালের কাজটা আমিও করে দিতে পারি। ঝিমলি অবাক হয়ে তাকালো সাম্যর দিকে। মায়ের বদলে সকালে সাম্য ওকে জড়িয়ে ধরে ঘুম থেকে তুলে দেবে, ভাবনাটা মাথায় আসা মাত্রই সমস্ত লজ্জা এসে জড়ো হলো ঝিমলির মুখে। ইস, কি বোকা সে! বিয়ের পরে তো এ বাবা, ছি ছি! সাম্যর মুখের দিকে তাকাবে কি করে সে এবারে? আর চোখে সাম্য দেখে মুখ লাল করে মাথা নিচু করে বসে আছে ঝিমলি। এই মুহূর্তে হঠাৎ খুব ইচ্ছা করলো সাম্যর ঝিমলির হাতটা টেনে নিজের হাতের মধ্যে নিয়ে ধরে রাখতে। এত নরম মিষ্টি মনের একটা মেয়েকে সে কিছুতেই হারাতে পারবে না। হয় এইবারে বিয়ে করবে সে ঝিমলিকে রাজি করিয়ে, না হলে অপেক্ষা করবে ঝিমলির হ্যাঁ বলার জন্য। এটাই দ্বিতীয় শর্ত। কোনো উত্তর নেই ঝিমলির। সে নিজের মনে ওড়নার আঙুল নিয়ে খেলা করে যাচ্ছে। তোমার মা আর মামু কিন্তু আমাদের সাথে যেতে পারেন ঝিমলি। তোমার একা লাগবে না একটুও তাহলে শুরুর দিকে? মামু কি করে যাবে? মামুর কলেজ আছে তো। তাও ঠিক, তবে কিছুদিনে ছুটি তো পাওয়া যেতেই পারে। বিদেশে সব কাজ নিজেকে করতে হয়, তাই না? হয়তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই। আমি তো কিছু পারি না। আমিও কিছু পারতাম না, তারপর শিখে গেলাম এক এক করে। ডিশ ওয়াশারে কি করে বাসন মাজতে হয় খুব সোজা, দেখিয়ে দেব। কড়া পরিষ্কার হবে তাতে। কড়া? কড়া কোথায় পেলে? আদিরা বলেছে ডিশ ওয়াশারের কড়া ভালো পরিষ্কার হয় না, ঘষে ঘষে মাজতে হয় খুব। আদিরাকে? আমার কলেজ ফ্রেন্ড। ওর বাবা মস্ত ডাক্তার, দেশে বিদেশে খুব ঘোরে ওরা। আর ওদের বাড়িতে সব রকম গ্যাজেটস আছে, তাই ও এসব খুব ভালো জানে। আচ্ছা, যদিও আমার বাড়িতে কড়া নেই, একা মানুষের অত লাগে না। তুমি গেলে হয়তো একটা ম্যানেজ করতে হতে পারে। অল ডিপেন্ডস অন ইউ। এ বাবা, কড়া ছাড়া রান্না করে কি করে? ফ্রাইং প্যান ইজ এনাফ। ও তো ছোট্ট, ওতে কি করে অত রান্না হবে? চিকেন মাছ এসব হবে? সব হবে। কত বড় বড় ফ্রাইং প্যান পাওয়া যায় ওখানে। আর সব হার্ড এনোডাইজড ইউটেনসিলস। ননস্টিক নেই? সব আছে, যেমন চাইবে সব পাবে। আমি মাইক্রো ওভেনে রান্না করতে পারি, চিকেন গ্রিল করতে জানি, কেক বেক করতে জানি। ব্যাস, তাহলে তো আর চিন্তাই নেই। আমি গার্লিক ব্রেড করে নেব, তুমি চিকেন গ্রিল করবে, তারপর আমি একটু হালকা স্যুপ করে নেব। দারুণ মিল হয়ে যাবে আমাদের। আমি কিন্তু সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না, মা রোজ টেনে টেনে তোলে আমাকে। তুমি সকালে কলেজে যাবে যখন, আমি কি করে ব্রেকফাস্ট করে দেব? ব্রেকফাস্ট তো আমি নিজেই বানাই। আমি তোমার ব্রেকফাস্টও বানিয়ে রাখবো, যখন ঘুম ভাঙবে উঠে খেয়ে নেবে। এসব নিয়ে এত ভাবনার কি আছে? ওয়াও, কি কুল লাইফ! যাক বাবা, তুমি অন্তত রান্না জানো, খাওয়া দাওয়া নিয়ে চাপ নেই। ও হ্যাঁ, আমি গ্যাস জ্বালাইনি কখনো, মা গ্যাসের কাছে ঘেঁচতে দেয় না। আমিও করিনি আগে, ওখানে করি অটোমেটিক সব। নব ঘোরালে ইন্ডাকশান জ্বলবে, তারপর টেম্পারেচার সেট করার ব্যাপার তোমার। ইন্ডাকশানে রান্না করো, তাহলে তো অনেক টাইম লাগবে। একটা একটা করে রান্না করতে হবে, ঝামেলা আছে। একটুও ঝামেলা নয়, 4 জোন ইন্ডাকশান কুকটপ, একসাথে 4টে রান্না হবে। সুপার কুল, যাক শান্তি। এটা তাহলে 3 নম্বর পয়েন্ট ছিল, তাই তো? নাকি 2-এরই এক্সটেনশন? ঝিমলি গম্ভীর হয়ে তাকালো সাম্যর দিকে। আর কত দূর? এসে গেছি অলমোস্ট। আগে সানসেট দেখব। দেখো, আকাশ লাল হয়ে আসছে, ঝুপ করে সূর্যি মামা ডুবে যাবে জলে। তাড়াতাড়ি চলো তো, খালি বকবক আর বকবক। কে করছে বকবক? তুমি। তুমি আবার কে? চুপ করে থাকলে জোরে জোরে গাড়ি চালাও, আর বকবক করলে টুকটুক করে চালাও। শিগগির চলো, আমার সূর্য ডুবে যাবে না হলে। সাম্য হেসে ফেলে। না, একটু স্পিড তুলতেই হয় এবার, না হলে ঝিমলির সূর্য মামা পালিয়ে যাবে। পরপর 2 কাপ চা খেয়ে ফেললেন মিতালি। মনের মধ্যে একটা অস্থিরতা ঘোরাফেরা করছে তখন থেকে, কিছুতেই স্থির হতে পারছেন না। চশমার ফাঁক থেকে দিদির এই ছটফটানি দেখতে থাকে প্রণব। খুব ভালো করে বুঝতে পারছে প্রণব দিদির মনের মধ্যে একরাশ প্রশ্ন উথাল পাতাল করছে। হাতে রাখা বইটিতে বুকমার্ক দিয়ে আপাতত তুলে রাখল সে। না, দিদির সাথে একটু কথা বলা দরকার এখন। এই অবস্থায় বই পড়ায় মনোনিবেশ করা সম্ভব নয়। আরও 1 কাপ চা খাবি নাকি দিদি? ভাইয়ের ডাকে ঘুরে তাকায় মিতালি। বইয়ের মধ্যে ডুবে থাকলে ভাই জগৎ সংসার ভুলে যায়। নিশ্চয়ই মাথা ধরেছে, না হলে আবার চা খাওয়ার ছেলে তো নয় প্রণব। আদা চা করব? মাথা ধরলো নাকি তোর? মাথা তো তোর ধরে আছে দেখছি, যা অবস্থা দেখছি তোর। আবার চা বসাবি মনে হচ্ছে। বসাবি যখন, তখন আমার জন্য 1 কাপ বসা। চিন্তা হচ্ছে রে প্রণব, মেয়েকে আমার বিলকুল ভরসা নেই। কি বলতে কি বলে দেবে, মাঝখান থেকে তোর প্রেস্টিজ নিয়ে টানাটানি হবে। অত ভাবিস না, ঝিমলির উপরে আমার ভরসা আছে। কে জানে বাবা, কি করে ভরসা করিস ওকে এত?
চেহারাতেই শুধু বড় হয়েছে, বুদ্ধিশুদ্ধি তো কিছুই হয়নি, খালি বকবক করতে ওস্তাদ। আমরা ওকে বড় হতে দিলাম কোথায় বল? আমরা নিজেরাই চেয়ে এসেছি, মেনে এসেছি ও ছোট থাকুক। তাহলে এখন ওকে দোষ দিয়ে কি লাভ? কি হবে রে প্রণব? আত্মীয় স্বজনের কাছে মুখ থাকবে না যদি বিয়ে বাতিল হয়। তুই চা করে আন দিদি, চা খেতে খেতে কথা বলি আমরা। হ্যাঁ, এই আনি। মিতালি রান্নাঘরের দিকে পা বাড়ান। প্রণব দিদির চিন্তাক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে দিদি ভারী দুশ্চিন্তায় রয়েছে। রান্নাঘরে ঢুকতে ঢুকতে প্রণবের গলা কানে আসে মিতালির। মেয়ের সারা জীবনের আফসোস আর চোখের জল অনেক বেশি গুরুত্বপূর্ণ দিদি। আত্মীয় স্বজন কি বলল তাতে কিছুই এসে যায় না। ঝিমলি বিয়ে করতে না চাইলে করবে না, জোর করে আর যাই হোক সম্পর্ক তৈরি হয় না। আমাদের মনে হয় একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলেন মিতালি। মেয়েটাকে যদি আরেকটু শক্তপোক্ত করে গড়ে তুলতেন তাহলে এত ভাবনা ছিল না। মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে ঝিমলি বাপ মরা মেয়ে। সময় থাকতে থাকতে ঘর বর সংসারে থিতু করতে পারলে একটু শান্তি আসে মনে। প্রণবের সামনে এইসব কথা বললে ছেলেটা আবার বড় অভিমান করে। ঝিমলির বাবা যদি আজ থাকতো, মাঝে মাঝে বড় ফাঁকা লাগে মিতালির। ভাই আছে, মস্ত বড় ছাতা হয়ে আছে সে, তবু একটা চওড়া বুকের বড্ড অভাব বোধ হয় মাঝে মধ্যেই। এই যদি আজ ঝিমলির বাবা থাকতো, মানুষটার কাঁধে মাথা রেখেও একটু স্বস্তি আর শান্তি পেতে পারতেন মিতালি। ফুটন্ত জলে চা পাতা চিনি মেশাতে মেশাতে চোখ জলে ভিজে আসে। ঝিমলির বয়স কতই বা তখন, বছর 7-8-এর মেয়ে। কি কারণে স্কুল যায়নি যেন সেদিন। ঝিমলির বাবা তাই একটু দেরি করে অফিসের জন্য বেরিয়েছিলেন। অন্যদিন তো মেয়েকে স্কুলে নামিয়ে দিতে হতো, তাই সকাল সকাল বেরোনোটাই রুটিন ছিল। এখন মনে হয় মিতালির, কেন যে ঝিমলি সেদিন স্কুলে গেল না, তাহলে হয়তো অমন ঘটনা ঘটতো না। মাত্র 1 ঘন্টার তফাৎ, তাতেই মিতালির জীবন থমকে গেল। বড় রাস্তার উপরেই বাড়ি। বাড়ি থেকে বেরিয়ে সামনের ফুটপাথে দাঁড়িয়ে মেয়েকে মাথা তুলে হাত নেড়ে টাটা করছিলেন। বাপ মেয়ের হাত নাড়ার বহর দেখে হাসতে হাসতে গাছে জল দিচ্ছিলেন মিতালি। এমন সময় আকাশ বিদীর্ণ এক শব্দ, মুহূর্তে সবকিছু ছিন্ন ভিন্ন। হুড়মুড় করে ভেঙে গেল মিতালির সাধের সংসার। নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় প্রাইভেট গাড়ি সোজা ফুটপাথে উঠে ধাক্কা মেরে দেওয়ালের সাথে পিষে দিয়েছে। জলজ্যান্ত গোটা একটা মানুষ, মুহূর্তেই রক্ত মাংসের একটা ডেলা। আঁচলে চোখের জল মুছে চা ছেঁকে কাপে করে সাজিয়ে নিল মিতালি। ঝিমলি ভারী ভালো কেক বানায়, মাঝে মধ্যে হরেক রকম এক্সপেরিমেন্ট করতে থাকে। প্লেটে 2 টুকরো কেক আর চা সাজিয়ে নিয়ে ডাইনিং হলে আসেন মিতালি। আবার কাঁদছিস? না তো, জামাইবাবুকে মনে পড়ছে। আমি জানি রে দিদি, বেইমান লোক একটা, সব ফেলে একা একা চলে গেল। দিদির হাতটা ধরে প্রণব। জামাইবাবুর প্রসঙ্গ উঠলে দিদি শুধুই দুষতে থাকে জামাইবাবুকে। প্রণব বোঝে কি প্রচণ্ড ভালোবাসার অসহতা থেকে এই যন্ত্রণা উঠে আসে দিদির বুক চিরে। এই রকম সময়গুলোতে সে চুপ করে দিদির হাতটা ধরে বসে থাকে, বলতে দেয় দিদিকে, কাঁদতে দেয় দিদিকে মন খুলে। এক সময় দিদি শান্ত হয়ে যায় সময়ের নিয়মেই। শোন দিদি, ঝিমলির উপরে আমার ভরসা আছে। কি হবে, বড়জোর শাম্যকে বলবে বিয়ে সে করতে চায় না, কিন্তু এমন কোনো কথা কখনোই বলবে না ঝিমলি যাতে তার নিজের, আমাদের এবং শাম্যর অসম্মান হয়। সে বিশ্বাস আছে আমার। আর সত্যি বলতে শাম্যর উপরেও খুব ভরসা আছে রে দিদি, সে হঠকারী নয়। ঠান্ডা মাথার বুদ্ধিমান ছেলে, গোল পাকানোর মানুষ শাম্য নয় একদমই। কি জানি রে, আমার তো মনে হয় ঝিমলি একাই যথেষ্ট গোল পাকাতে। তুই থাম তো, খামোকা ভুলভাল চিন্তা করছিস। এটা খেয়াল করেছিস কি, শুরু থেকে ঝিমলির কোনো আপত্তি দেখা যায়নি। শাম্য আর ওর মা যখন এলেন আমাদের বাড়িতে, তখনও শান্ত মেয়ের মতো সেজেগুজে এসে বসলো আমাদের সাথে, গল্প গুজবও করলো। এমনকি শাম্য ভারতে আসার আগেও শাম্যর মায়ের সাথে ফোনে রীতিমতো গল্পগুজব করতো ঝিমলি। শাম্যর মা তো ঝিমলির প্রশংসায় পঞ্চমুখ। এই বিয়ে নিয়ে বেঁকে বসা ব্যাপারটা ইদানিং হয়েছে, কোনো একটা কারণেই তো আছেই, যার জন্য ঝিমলি এরকম করছে। কোনো কারণে ভয় পাচ্ছে কি ও? আমাকে তো বললো বিদেশে সব কাজ ওকে একাই করতে হবে, তাতে ওর নখ খারাপ হয়ে যাবে, আরও কত কি, পাগলের প্রলাপ যত। তুই ওকে বলিসনি বিয়ে হলেও এক্ষুনি ওকে শাম্যর সাথে যেতে হচ্ছে না? নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে যে কোনো প্রাণী বেরোতে ভয় পায়, হতে পারে এই ভয়টাই ওকে জাকিয়ে ধরেছে। এই রে, এটা তো বলাই হয়নি, আসল কথাটাই বলিসনি। যাক, ভাবিস না আর। ঝিমলি এই কথাটা শুনলে দেখবি আর বিয়েতে আপত্তি করবে না। কতদিন নিজের কাছে রেখে দিবি তুই ওকে? একদিন তো যেতেই হবে শাম্যর ঘরে। ওর পড়াশোনাটা তো শেষ হোক, ওকে একটু সময় তো দিতে হবে আমাদের। পরের কথা পরে দেখা যাবে। তাছাড়া যাই সিদ্ধান্ত নাও না কেন, সব কিছুতেই 2 বারই আলোচনা করেই নেওয়া হবে। শাম্যর মা নিজেই তো বললেন মেয়ের পড়াশোনার ক্ষতি করার কোনো মানে হয় না। গ্রাজুয়েশন তো কমপ্লিট করতেই হবে, তারপরে না হয় যাবে। ততদিনে দেখবি মেয়ে নিজের মতো করে মন তৈরি করে নিয়েছে।
মিতালি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভরসা খোঁজে। ঈশ্বর করুন সব কিছু যেন ভালোই ভালোই হয়। মেয়ে যতক্ষণ না ফিরছে ততক্ষণ মনের মধ্যে অশান্তি ঘুরপাক খেতেই থাকবে। সূর্য ডুবে গেছে। হ্যাঁ, কেমন আস্তে আস্তে নামছিল, তারপর টুপ করে ডুবে গেল। এবার একটু বসি এখানে, তারপর আইসক্রিম খাবো। মশা কামড়াবে কিন্তু। উফ, তুমি বড্ড বেরসিক। কি সুন্দর হাওয়া দিচ্ছে, বসতে ভালো লাগছে না বুঝি? আমি কি বারণ করেছি মশার কামড় ফ্রি? সেটা মনে করিয়ে দিলাম। যাচ্ছে তাই। কে মশা না আমি? তুমি মশা দুজনেই। চলো স্কুপে যাই। আমাকে ডাবল স্কুপ দেবে কিন্তু। সে ডবল, 4 ডবল, যা খুশি নিও, কিন্তু ঝিমলি আমার কাছে চাইতে আর লজ্জা পাচ্ছ না তো? বড় বড় চোখ মেলে তাকায় ঝিমলি শাম্মর মুখের দিকে। আলো আধারিতে শাম্মর মুখটা কেমন রহস্যময় লাগছে। কি মনে হতে ঝিমলি শাম্মর হাতটা চট করে ধরে স্কুপের দিকে টানতে লাগলো। আইসক্রিমে লজ্জা পেতে নেই, কফিতেও লজ্জা পেতে নেই, হ্যাঁ খাবার জিনিসে আপত্তি করতে নেই, শুধু জামা কাপড় কিনতে আপত্তি করতে হয়। তুমি খুব পাজি তো। আমি আবার কি করলাম? এই যে আমার লেগ পুল করছো। ভুল কি বললাম বলো? আইসক্রিমটা অর্ডার করে দাও, তারপর বলছি। শাম্য হাসলো। ঝিমলির মাথার চুল ঘেটে দিতে ইচ্ছা করছে, পাগলি মেয়ে একটা। আইসক্রিম হাতে নিয়ে দোতলায় উঠে এলো শাম্য। কাচের জানলার ধার ঘেঁষে একটা টেবিল দখল করে অলরেডি বসে পড়েছে ঝিমলি। মন দিয়ে সে গঙ্গা দেখে চলেছে। নৌকা ভ্রমণ ডিউ আছে, নেক্সট দিন যাব, কেমন? আর শপিং? একটু ভয়ে ভয়েই বলল শাম্য। আবার না শুনতে হয়, কিসের শপিং? বিয়ে তো হচ্ছে না আমাদের। শপিং শপিং করছো কেন? আমার সব পয়েন্ট বলা কি শেষ হয়েছে? ওকে বলো তাহলে, এখন কত নম্বর পয়েন্ট? 3। বলো শুনি। এইটা কিন্তু বেশ ভাইটাল পয়েন্ট। সব পয়েন্টই ভাইটাল ঝিমলি, অন্তত আমার কাছে। তুমি ভারী সিরিয়াস মানুষ তো। সেটা 100% সত্যি, আমি খুব সিরিয়াস। স্যারেরা এমনিতেই খুব সিরিয়াস টাইপ হয়, যেমন মামু তেমন তুমি। মেনে নিলাম। এবার খুব কিউরিসিটি হচ্ছে কিন্তু আমার 3 নম্বর পয়েন্টের জন্য। ইয়েস। তাহলে তো বলবো না এখন কিছুতেই। তুমি ভারী দুষ্টু তো, বলবেই না? বলবো না, কিছুতেই বলবো না। এখন বলবে না নাকি আজকে বলবে না? আজকে আর কোনো পয়েন্টই বলবো না। এই পয়েন্টের উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আর যদি না বলো আমি তো শিওর হতে পারবো না আমাদের বিয়ে ফাইনাল নাকি ক্যান্সেল। এত বিয়ে বিয়ে করছো কেন গো? লেটস বি ফ্রেন্ডস। ঝিমলি প্লিজ বি সিরিয়াস। তোমার বাড়িতে যেমন তোমার মা আর মামু অপেক্ষা করছেন আমাদের বিয়ের ব্যাপারে কি ফাইনাল ডিসিশন হয় জানার জন্য, তেমনই আমার মাও অপেক্ষা করে আছেন তার ভাবি বৌমার গল্প শোনার জন্য, শপিং দেখার জন্য, তাই না? আমি বাড়ি গিয়ে কি উত্তর দেব বলো? বিয়ে হলে ফাইন, কিন্তু যদি না হয় সেটা আমাকে আজকে জানাতে হবে বাড়িতে। কার্ড ছাপানো হয়ে গেলে আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। এবার তুমি বলো, আমার শোনার পালা এবার। তুমি আবার রাগী স্যার হয়ে গেছো। বিয়ে হলে তুমি কি আমাকে পড়তে বসাবে নাকি নিয়ম করে? বিয়ে হচ্ছে কি আগে সেটা জানা দরকার আমার। ঝিমলি চুপ করে থাকে। শাম্য যে ভয়ানক সিরিয়াস হয়ে গেছে সেটা স্পষ্ট। মুখটা গম্ভীর করে ঝিমলির মুখের দিকে তাকিয়ে আছে। বিষয়টা আর মজার থাকছে না কোনোভাবেই। বাকি আইসক্রিমটা চট করে মুখে পুরে দেয় ঝিমলি। এবার তাকে মোস্ট ভাইটাল একটা পয়েন্ট ডিসকাস করতে হবে। এটা যদি শাম্য ঠিক করে হ্যান্ডেল করতে পারে তাহলে বিয়ে ফাইনাল, নচেত ক্যান্সেল। আমার ফাইনাল ইয়ার চলছে, জানি। বিয়ে হলে আমার পড়াশোনার কি হবে? যেমন চলছিল তেমনই চলবে। কি করে? এদেশের পড়াশোনা আর বিদেশের পড়াশোনা সেম নাকি? আর বিদেশে গেলে সব নতুন করে শুরু করতে হবে। এখানে যে এত খাটলাম তার কোনো দামই থাকবে না। দাম কেন থাকবে না? সব ডিগ্রিরই দাম আছে। তোমার গ্র্যাজুয়েশনেরও দাম থাকবে। চলে গেলে কি করে হবে গ্র্যাজুয়েশন? এখন কোথায় যাচ্ছ তুমি? কেন? বিয়ের পরে আমাকে নিয়ে যাবে তো তোমার সাথে? মানে যদি বিয়ে হয় আর কি। না, নিয়ে যাব না। কেন? এ মা, বর বউ তো একসাথে থাকে, আমাকে নিয়ে যাবে না কেন? তুমি এখানে থেকে পড়াশোনা শেষ করবে। মানে? কেন, তোমাকে স্যার কিছু বলেননি? না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। তুমি বলো। আমার মা শুরুতেই বলেছেন বিয়ে এখন হলেও ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে তারপর তুমি যাবে আমার কাছে। ও বাবা, সে তো কয়েক মাসের গল্প। এত তারা কিসের তোমার? এ আবার কি রকম ব্যাপার হলো? সিনেমায় যে দেখায় বিয়ে করে সব বিদেশ চলে যাচ্ছে। পাসপোর্ট আছে? না তো। সেটা করতে টাইম লাগবে তো। তাহলে অ্যাপ্লাই করে দেবো এখন? বিয়েটা হচ্ছে ফাইনালি। কি ম্যাডাম? সেসব পরে বলছি, আগে বলো অ্যাপ্লাই করলে কতদিনে দেবে পাসপোর্ট? সে দেবে জলদি, তাতে প্রবলেম নেই, কিন্তু বিয়েটা তো আগে। ধ্যাত বাবা, বিয়ে বিয়ে করেই চলেছে তখন থেকে। পাসপোর্ট আস্তে আস্তে বিয়ে হয়ে যাবে, আর পাসপোর্ট এসে গেলেই তোমার সাথে চলে যাব। যাক, আমি নিশ্চিন্ত হলাম এতক্ষণে। কেন? বিয়ে করছো তাহলে আমাকে? ঝিমলি গোল গোল চোখ করে তাকায় শাম্যর দিকে। শাম্যর মুখে দুষ্টু মিষ্টি হাসি খেলা করছে। ইস, ঝিমলির বোকামি আর গেল না এই জীবনে। ফাঁকতালে বলেই ফেললো বিয়ে করবে সে।
শ্যামকে বেশ ভালোই লাগছে ঝিমলির, এইরকম হ্যান্ডসাম টল একজন মানুষ যার ব্যাপক পার্সোনালিটি, প্লাস কত পড়াশোনা করে, বিদেশের ইউনিভার্সিটিতে অধ্যাপক। এরকম একজন বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড মানে লাইফ ইজ জিঙ্গালালা। তার উপর কত মন দিয়ে ঝিমলির কথা শুনছে, ঝিমলিকে আনন্দে রাখার চেষ্টা করছে। এইরকম একজন মানুষকে বিয়েতে না বলে দেওয়াটা হেভি অন্যায় হয়ে যাবে। আর তাছাড়া ঝিমলির সব পয়েন্ট মেনেও নিয়েছে। শুধু ওই বিয়ের পরে একলা বর চলে যাবে কোন সে মুলুকে, আর এখানে একলা পড়ে পড়ে স্যাড সং গাইবে ঝিমলি। এইটা কিছুতেই হতে পারে না। হ্যাঁ করছি বিয়ে, তোমাকেই করছি, শান্তি তো। এইবার বলো, প্রবলেম সলভ তো? প্রবলেম জটিল হয়ে গেল কেন? এখন পাসপোর্ট এলে তারপর আবার ম্যারিটাল স্ট্যাটাস আর অ্যাড্রেস চেঞ্জের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সেটা নতুন করে হয়ে আসতে আরও সময় নেবে। তাহলে বিয়ের পরেই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার যাওয়া হবে না তোমার সাথে? হবে, তবে এখন নয়, পরে। কবে? তোমার পরীক্ষা হয়ে যাক, ততদিনে আরামসে পাসপোর্ট এসে যাবে। ভিসার জন্য প্রয়োজনীয় পেপারস আমি পাঠাতে পারবো তোমাকে। সব কাগজপত্র এলে তখন তুমি ভিসা অ্যাপ্লাই করবে। তারপর ভিসা পেলে তুমি আমার কাছে আসতে পারবে। কত লম্বা একটা প্রসেস। ম্যাডাম, বড্ড লম্বা। ভিসা হয়ে গেলে তুমি আমাকে নিতে আসবে। আমি নাও আসতে পারি, তুমি চলে আসবে আমার কাছে। একা একা? ভয় করছে? আমি একা পারবো? পারবে, তুমি না সাহসী মহিলা? তাছাড়া স্যারকে আমি বলে দেব সব, ওনারা তোমার সাথে আসতে পারবেন। এটা ঠিক নয়, তোমার আসা উচিত। আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে না হয়। ঝিমলি চুপ করে থাকে। মনটা খারাপ লাগছে এবার বেশ। শ্যামকে কি ভালোই না লাগছে এখন তার। বেশ প্রেম প্রেম ভাব হচ্ছে। আবার ছেড়ে থাকতে হবে ভাবলে বিরহ বিরহ ভাবও আসছে। সেলিব্রেট করা যাক তাহলে। কিসের জন্য? তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে সেই আনন্দে। আমার আনন্দ হচ্ছে না। কেন কেন? ওই যে কত সময় লাগবে। কয়েক ঘন্টা আগেও তুমি আমাকে রিজেক্ট করেছিলে, আর এখন তোমাকে বেশ ভালো লাগছে আমার। তুমি খুব ভালো শ্যাম্য। মোগাম্বো খুশ হুয়া। হেসে ফেলে ঝিমলি শ্যাম্যর কথা বলার ধরনে। ঝিমলির হাসি মুখ দেখে শ্যাম্য প্রশ্নটা ছুড়ে দেয়, ফুলসজ্জায় কি নেবে, রিং নাকি অন্য কিছু? ঝিমলি লজ্জা পায়। ও মা, কি দুষ্টু ছেলে, একেবারে ফুলসজ্জা। লাজে রাঙা হলো কোণে বউ। শোনো, লজ্জা পাওয়ার কিছু নেই, কিনতে হলে মাপ লাগবে ম্যাডাম। রিং বা হাতের কিছু নিলে মাপ চাই, সেটা তোমাকে ছাড়া হবে না। এবার চটপট পছন্দ বলো। আজ এইসব শপিং করবে বলে ঠিক করেছিলে? প্ল্যান তো অনেক কিছুরই ছিল, আপাতত এটাই হোক। তুমি আংটির মাপ নিয়ে নাও, তারপর তৈরি করতে দেবে। রেডিমেড কিনবে না? রেডিমেড ওরকম পাওয়া যাবে না। তোমার মাথায় কোনো ডিজাইন আছে? তোমাকে দেখাবো আমি। আমার বাবা মাকে একটা আংটি দিয়েছিল, রিভলভিং রিং। একদিকে মায়ের নাম, একদিকে বাবার। তুমি ওই রকম আংটি বানাবে, একদিকে তোমার নাম থাকবে আর একদিকে আমার। কেমন? শ্যাম গভীর দৃষ্টি নিয়ে তাকায় ঝিমলির দিকে। স্থান কাল পাত্র ভুলে খুব ইচ্ছা করছে এই মুহূর্তে ঝিমলিকে নিজের বুকের মাঝে টেনে নিতে। বিয়ের পরে এই মেয়েটাকে ছেড়ে থাকতে সত্যি খুব কষ্ট হবে তার। তাহলে আজ আর কিছু কেনা হচ্ছে না। এখন তাহলে কোথায় যাবে? ওই যে কী সব যেন আমাকে গিফট করবে বলছিলে। গিফট তুমি নেবে? তুমি দিলে কেন নেব না? তাহলে এক্ষুনি চলো। শোনো না, জিন্স টপ আমার কাছে অনেক আছে। তাহলে কি নেবে বলো? তোমার চয়েস, যা তুমি দিতে চাও। কনফিউজড করে দিচ্ছ। তোমার কি পছন্দ সেটা আমাকে না বললে কি করে বুঝবো বলো? তুমি কনফিউজড হচ্ছ কেন? চোখ ছোট করে ঝিমলিকে দেখে শ্যাম্য। ঝিমলি হাসছে, বড় নির্মল হাসি সে। ঝিমলির মনের মধ্যে আর কোনো দ্বিধা নেই। নকল করা হচ্ছে? না না, শিখছি বড়দের কাছ থেকে। সিরিয়াসলি ঝিমলি, কি নেবে বলো? তুমি ভালোবেসে যা দেবে শ্যাম্য, আমি তাই নেব। তাও বলো, কিছু তো আইডিয়া দাও। আচ্ছা বলছি, যেমন ধরো একটা গোলাপ, বা একটা কার্ড, কিংবা একটা চকলেট, কি একটা মিষ্টি পুতুল। আর আর ধরো এক মুঠো নীল আকাশ, এক সমুদ্র নোনা জল, এক আজলা চাঁদের আলো, কিংবা একটা ছোট্ট মিষ্টি নাম। কত কী তো আছে। আর 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 ঝিমলি বলতে থাকে, বলতে থাকে। শ্যাম্য মন দিয়ে শুনতে থাকে, শুধুই শুনতে থাকে। সময়ের হিসাব থাকে না। সম্পূর্ণ আলাদা গোত্রে দুটো মানুষ একসাথে রঙিন স্বপ্নের জাল বুনতে থাকে, ভাসতে থাকে, মিশতে থাকে, প্রশস্ত হতে থাকে একসাথে চলার পথ, রচিত হতে থাকে এক নতুন অধ্যায়। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।